নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্পপাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের ৪৪ পর্ব। তারপর পৃথিবীর আর সব বাড়ির মতো এই বাড়িতেও রাত নেমে এলো। রাত নেমে এলো নৈহাটিতে, রাত নেমে এলো নবাবগঞ্জে, রাত নেমে এলো বউবাজারের সমরজিৎ বাবুর বাড়িতে, আর নেমে এলো বড় বাজারের দাতব্য ধর্মশালায়। এই রাত পৃথিবীতে আগেও অনেকবার নেমে এসেছে, কিন্তু নৈহাটির এই বোসপাড়ার বাড়িতে বুঝি আগে কখনো এমন করে রাত নেমে আসেনি। ক্লান্তিতে, দুর্বলতায়, অবসাদে সদানন্দ অনেকক্ষণ তার নিজের বিছানার ওপর আচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু খানিক পরেই কাদের কথাবার্তার শব্দে তার আচ্ছন্ন ভাবটা কেটে গেল। পাশের ঘর থেকেই কথাগুলো আসছিল। মনে হলো পাশের ঘরে স্বামী স্ত্রীতে তখন তুমুল ঝগড়া বেঁধে গেছে। নিখিলেশের গলার তেজটাই বেশি। সে বলছে, কেন, আমি কি তোমার জন্য কিছুই করিনি? সেদিনের কথা মনে করে দেখো তো, যেদিন তুমি শ্বশুর বাড়ি থেকে কাঁদতে কাঁদতে কেষ্টনগরে এলে, মাথার সিঁদুর মুছে ফেলে বাবার কাছে এসে দাঁড়ালে। সেদিন কোথায় ছিল এই সদানন্দবাবু? সেদিন তো তার কোনো পাত্তা ছিল না। তোমার বুড়ো শ্বশুর যখন রাত্রিরে শোবার ঘরে ঢুকে তোমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল, তখনই বা কোথায় ছিল এই সদানন্দ? আমি সেদিন তোমাকে যদি না বাঁচাতুম তো কে তোমাকে বাঁচাতো শুনি? আমি যে সারাদিন অফিসের গাধার খাটুনির পর রাত জেগে তোমাকে পড়িয়েছি, তোমাকে হায়ার সেকেন্ডারির পাশ করিয়েছি, তারপরে কত লোককে খোসামত করে, কত লোকের পায়ে তেল দিয়ে তোমাকে গভর্নমেন্ট সার্ভিস করে দিয়েছি, সেসব তুমি একেবারে ভুলে গেলে? নয়নতারার গলা শোনা গেল এবার। সে বললে, ওগো তুমি চুপ করো এবার, ও ঘর থেকে যদি ও শুনতে পায় তো সর্বনাশ হয়ে যাবে। নিখিলেশ এবার আরো গলা চড়িয়ে দিলে, বললে, হোক, সর্বনাশ হোক, আমি কাউকে ভয় করি নাকি? আমি তো জ্ঞানও তো কোনো অন্যায় করিনি যে কাউকে আমি ভয় করতে যাব। নয়নতারা বললে, কিন্তু তুমি মদ খাওনি, তুমি মদ খাওয়া ধরলে কেন আগে তাই বলো। কার ওপর রাগ করে তুমি ওই বিষটা খেতে গেলে? খেয়েছি, বেশ করেছি। আমার ভালো মন্দ দেখবার যখন কেউ নেই, তখন আমি মদ খাবো না তো কি করব? আমি তো রোজ মদ খাই। সে কি, তুমি রোজ খাও? হ্যাঁ খাই, রোজ খাই, আজকেও খেয়েছি। কিন্তু কেন খাবো না বলতে পারো? কিন্তু ওসব ছাইপাশ খেলে তুমি বাঁচবে? ওগুলো খাওয়া কি ভালো? ও খেলে তো শুনেছি শরীর খারাপ হয়, পক্ষাঘাত হয়, আরো কত কি হয়। তা আমার পক্ষাঘাত হলে কার কি? পক্ষাঘাত হলে আমার হবে, তাতে অন্য কারোর তো কিছু ক্ষতি হবে না। নয়নতারা বললে, ও কথা বলো না গো, ও কথা বললে আমার মনে বড় কষ্ট হয়। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? লোকের বাবা থাকে, মা থাকে, মাসি, খুড়ি, জেঠি, ভাই বোন কত কি থাকে। আমার কি সেসব কেউ আছে? তুমি অমন রাগ করলে আমি কি নিয়ে থাকবো বলো? কার মুখের দিকে চেয়ে কোন ভরসায় আমি থাকবো বলো? কেন, তোমার তো সব আছে, তোমার তো কোনো ভাবনা নেই। সে কি, তুমি ছাড়া আমার আর কে আছে? কেন, ও ঘরে তোমার সদানন্দবাবু আছে। নয়নতারা চমকে উঠল, যেন কোনো অমঙ্গলের কথা তার কানে গেছে। বললে, ছি, তুমি কি বলো তো? তোমার মুখে কি কোনো কথা আটকায় না? কেন আটকাবে? আমি তোমাকে যে 10 ভরি সোনার হার করিয়ে দিয়েছিলাম, সে হার তুমি সদানন্দবাবুর রোগ সারাবার জন্য 400 টাকায় বাঁধা রাখনি? ওদিক থেকে নয়নতারার আর কোনো জবাব শোনা গেল না। নিখিলেশ বললে, কি হলো, কথার জবাব দিচ্ছ না যে? বলো, জবাব দাও। আমি কি সাধ করে মদ খাই? সদানন্দ বাবুর জন্য তোমার লুকিয়ে হার বাঁধা দেওয়াতে দোষ হলো না, আর আবার মদ খাওয়াতেই বুঝি যত দোষ হলো না? সদানন্দ বিছানায় শুয়ে শুয়ে কান পেতে সব শুনছিল। ও ঘর থেকে স্পষ্ট তার কানে আসছিল কথাগুলো, কিন্তু নিখিলেশের কথার জবাবে নয়নতারার কোনো গলার আওয়াজ আর পাওয়া গেল না। কিন্তু সদানন্দ যে ঘরের ভেতর শুয়ে শুয়ে কি করবে তা সে বুঝতে পারলে না। কথাগুলো যত তার কানে আসছিল
ততই তার নিজের ওপরে ধিক্কার জন্মাচ্ছিল। চারদিকে গভীর নিশুতি, শুধু মাঝে মাঝে দূরের রেল স্টেশনের ইয়ার্ড থেকে ট্রেনের হুইসেলের শব্দ আসছে। নৈহাটি, এত জায়গা থাকতে সে কিনা এই নৈহাটিতে এসে আশ্রয় পেলে। কলকাতা যাতায়াতের পথে কতবার সে এখান দিয়ে ট্রেনে করে গেছে, কিন্তু কখনো কি একবারও ভেবেছে যে একদিন সেই নৈহাটিতেই তাকে নামতে হবে, কিংবা এই নৈহাটিতেই নয়নতারা তার সংসার পাতবে, এই নৈহাটিতেই সে অসুস্থ হয়ে পড়বে, আর নয়নতারা এমন করে তাকে তার নিজের বাড়িতে এনে তুলে তার নিজেরই জীবনে বিপর্যয়ের সৃষ্টি করবে। বিছানার মাথার দিকে একটা অল্প পাওয়ারের বাতি জ্বলছে। সদানন্দর মনে হলো সেখান থেকেই শুয়ে শুয়ে সে চিৎকার করে ওদের ডাকে, চিৎকার করে ওদের ডেকে বলে, ওগো, তোমাদের সংসারে এসে আমি অশান্তির কারণ হয়ে উঠেছি। এবার আমাকে তোমরা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দাও, আমাকে তোমরা তোমাদের বাড়ি থেকে চলে যেতে বলো। তাতে আমি বাঁচি আর না বাঁচি, তোমরা অন্তত এই অশান্তি আর অন্তর্দ্বন্দ্ব থেকে বাঁচো। সদানন্দ সেই বিছানার ওপর শুয়ে শুয়েই অনেকক্ষণ ধরে ছটফট করতে লাগলো। এই কয়েক ঘন্টা আগেই তো এ বাড়ি থেকে সে চলে যাবার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু কেন সে তখন ধরা পড়ে গেল? দরজার খিলটা খুলে সে তো নিঃশব্দেই চলে যেতে চেয়েছিল, এমনভাবে চলে যেতে চেয়েছিল যাতে কেউ টের না পায়। কিন্তু কেন সে চলে যেতে পারলে না? কেন ধরা পড়ে গেল সকলের চোখে? কেন অমন করে তার মাথাটা ঘুরে গেল? পাশের ঘরে হঠাৎ আবার নিখিলেশবাবুর গলা শোনা গেল, না না না, কিছুতেই না। নয়নতারা বোধহয় তখন কাঁদছে, কেঁদে কেঁদে গলাটা বোধহয় তার তখন ভারী হয়ে গেছে। ভারী গলাতেই সে বলে উঠল, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, এমন করে আর চেঁচিও না তুমি। নিখিলেশ বললে, কেন চেঁচাবো না? আমার নিজের বাড়িতে আমি যা ইচ্ছে তাই করব। আমি চেঁচাবো, গান গাইবো, হাসবো, কাঁদবো, তাতে কার কি বলবার আছে? নয়নতারা বললে, তুমি এত রেগে যাচ্ছ কেন? আগে তো তোমার এত রাগ ছিল না। নিখিলেশ বললে, তুমি আজকে আমার রাগটাই দেখলে, কিন্তু একবারও তো তুমি তোমার নিজের দোষটা দেখলে না। আমি তো বলছি দোষ করেছি, এবার হলো তো, এবার তোমার রাগ থামাও। তুমি দোষ স্বীকার করলেই বুঝি তোমার 7 খুন মাফ হয়ে গেল? তাহলে তো মানুষ খুন করে দোষ স্বীকার করলেই সবাই রেহাই পেয়ে যেত। নয়নতারা বললে, ওগো, ওসব তর্ক এখন থাক। ওই নিয়ে আমি এই রাত 3টের সময় তর্ক করতে চাই না তোমার সঙ্গে। তা কেন করবে? তাতে যে তোমার নিজের মুখেই কালি লাগবে। কিন্তু এখন কি হলো? এখন তো তোমার অফিসের বন্ধুরাও জেনে গেল। আমি না হয় মুখ বন্ধ করে রইলুম, কিন্তু তোমার বন্ধুদের মুখ চাপা দেবে কি করে? তারা তো জেনে গেল তোমার সঙ্গে আমার সম্পর্কটা কোথায় নেমে এসেছে, আর তার জন্য কে দায়ী। নয়নতারা বললে, দেখো, ওদের কথা তুমি বলো না। ওদের মন তোমার মতো অত নীচ নয়। তার মানে? হ্যাঁ, তার মানে আমি যা বলেছি ঠিকই বলেছি। তোমার নিজের মনটা যেমন, তুমি অন্য লোককেও সেই রকম মনে করো। একটা অসহায় অসুস্থ মানুষকে বাড়িতে এনে সেবা করেছি বলে তুমি আমাকে এমন যা তা কথা শোনাবে? নিখিলেশ বললে, কেন শোনাবো না? তোমার অফিসের বন্ধুদের জিজ্ঞাসা করো তো, তারা কেউ নিজের স্বামী থাকতে বাইরের একটা উটকো মানুষের জন্য লুকিয়ে লুকিয়ে সোনার হার বাঁধা দেয় কিনা? নয়নতারা এবার ক্ষেপে উঠল যেন। বললে, তুমি ওকে উটকো লোক বললে? সব জেনে শুনেও তোমার মুখে ওই কথা বেরোলো? একটু ভদ্র ভাষা বলতেও তুমি শেখোনি? তুমি আমাকে ভদ্রতা শিখতে এসো না। তাহলে একদিন যে তোমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছিল তার কাছে গিয়েই শুলে পারো। আমার কাছে এলে কেন? আমি কি তোমায় ডেকেছিলুম? তাহলে বেশ, তাই যদি তুমি চাও তাই যাচ্ছি। হ্যাঁ, যাও, আর জীবনে তাহলে আমার ঘরে এসো না কখনো। নয়নতারা বলে উঠল, তাহলে এও বলে রাখছি, আমিও আমার হার বাঁধা দিয়েছি, বেশ করেছি। নিখিলেশও বলে উঠল, তাহলে আমিও বলছি, আমিও মদ খেয়েছি, বেশ করেছি। এখন দেখছি সেদিন তোমায় বিপদ থেকে উদ্ধার করবার জন্য তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছিল। তাই যদি ভাবো তাহলে আমাকে ছেড়ে দাও না। এখন তো সে পথ খোলা আছে, তাতে তুমিও বাঁচো, আমিও বাঁচি। তা তো এখন বলবেই। এখন তোমার চাকরি হয়ে গেছে কিনা, এখন আর আমার পরোয়া করবে কেন? তোমার পাকা চাকরি, মোটা মাইনে পাচ্ছ, পেনশন পাবে রিটায়ার করলে, এখন আর আমার কথা মনে থাকবে কেন? মেয়ে মানুষ জাতটাই এই রকম নেমো খারাম, আগে জানলে। চুপ করো, স্কাউন্ড্রেল কোথাকার, তোমার মুখ দেখতেও আমার ঘেন্না হয়।
নিখিলেশ রাগের মাথায় আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনে যেন ভূত দেখে দুজনেই চমকে উঠেছে। সদানন্দ তাদের দরজার সামনে দাঁড়িয়ে একেবারে সশরীরে। একটা মুহূর্ত শুধু নিজেকে সামলে নিতে নয়নতারার সময় লাগলো, কিন্তু তারপর একেবারে অন্য মানুষ হয়ে গেছে সে। বললে, এ কি তুমি? সদানন্দ দরজার দুটো চৌকাঠ ধরে কোনো রকমে সোজা হয়ে দাঁড়ালো। বললে, হ্যাঁ আমি। কিন্তু তুমি তো ঘুমোচ্ছিলে, আমি তো তোমাকে ঘুম পাড়িয়ে রেখে এ ঘরে এসেছি, তুমি আবার জাগলে কখন? সদানন্দ বললে, আমি এতক্ষণ জেগেই ছিলুম, কিন্তু আর বিছানায় শুয়ে থাকতে পারলুম না। আমি একটা কথা বলতে এসেছি শুধু। নয়নতারার তখন পাগলের মতন অবস্থা। বললে, তা কথা বলার যদি তোমার দরকার ছিল তো আমাকে তুমি ডাকলেই পারতে। তুমি নিজে আসতে গেলে কি বলে? তোমার যে শরীর খারাপ, তুমি যদি অন্ধকারে মুখ থুবড়ে পড়ে যেতে কি সর্বনাশ হতো বলো দেখিনি এক্ষুনি। চলো তোমায় শুইয়ে রেখে আসি। বলে নয়নতারা সদানন্দর হাতটা ধরতে গেল। সদানন্দ বললে, না থাক, তার দরকার হবে না। নয়নতারা সদানন্দর কথায় কান না দিয়ে সদানন্দকে ধরলে, কিন্তু সদানন্দ নয়নতারার হাত ছাড়িয়ে নিয়ে নিখিলেশের দিকে চেয়ে বললে, নিখিলেশ বাবু, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। ঘটনার আকস্মিকতায় ঘোর তখনও হয়তো কাটেনি নিখিলেশের। এক মুহূর্ত কোনো জবাব দিতে পারলে না সে। সদানন্দ আবার বললে, জানি আপনি আমায় ক্ষমা করবেন না, তবু আপনার কাছে আমার ক্ষমা চাওয়া কর্তব্য মনে করেই আমি ক্ষমা চাইছি। আমায় ক্ষমা করবেন তো? নয়নতারা একবার সদানন্দর মুখের দিকে তাকালো, তারপর আর একবার নিখিলেশের মুখের দিকে, কিন্তু নিখিলেশ তখন অপরাধীর মতন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। নয়নতারা সদানন্দর দিকে চেয়ে বললে, চলো চলো, যা বলবার আছে তুমি বিছানায় শুয়ে শুয়ে বলবে, চলো। সদানন্দ সে কথায় কান না দিয়ে নিখিলেশের দিকে চেয়ে বললে, আপনি ক্ষমা না করলে আমি এখান থেকে চলে যেতে পারবো না নিখিলেশবাবু। বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? এতক্ষণে নিখিলেশের মুখ দিয়ে কথা বেরোতে পারল। বললে, আপনি কি দোষ করেছেন যে আপনাকে ক্ষমা করতে যাব? কি দোষ করেছি? তার চেয়ে জিজ্ঞেস করুন কি দোষ করিনি। নয়নতারা যে আজকে আপনার সঙ্গেই খারাপ ব্যবহার করছে, এই আমারই দোষ। নয়নতারা যে আপনাকে লুকিয়ে আমার চিকিৎসার জন্য হাড় বাঁধা দিয়েছে, সেও আমারই দোষ। এই যে আমার জন্য আপনার সংসারে এই অশান্তি হচ্ছে, এও আমারই দোষ। আমি সব টের পেয়েছি নিখিলেশবাবু, কিন্তু কি করব বলুন? সব দোষ ঘটে গেছে আমার অজ্ঞাতে। বিশ্বাস করুন, আমি সকলের ভালো করতেই চেয়েছিলাম। আমি যে একদিন নয়নতারাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তাও নয়নতারার ভালোর জন্যে। বিশ্বাস করুন, সে সব কিছুই নয়নতারারই ভালোর জন্যে। নিখিলেশ গম্ভীর গলায় বললে, অত ভালো করার চেষ্টা সেদিন না করলেই হয়তো ভালো করতেন সদানন্দবাবু, তাহলে আর আমাদের কপালে এই দুর্দশা হতো না। দুর্দশা? নিখিলেশ বললে, হ্যাঁ, দুর্দশা না তো কি। নয়নতারার শ্বশুর যেদিন ওর সতীত্ব নাশ করতে ওর শোবার ঘরে ঢুকেছিল, তখন কোথায় ছিল আপনারই ভালো করবার চেষ্টা? যেদিন কেষ্টনগরে নয়নতারার বাবা মেয়ের এই অবস্থা দেখে স্ট্রোক হয়ে হঠাৎ মারা গেলেন, তখনই বা কোথায় ছিল আপনারই ভালো করবার চেষ্টা? নয়নতারা নিখিলেশের সামনে গিয়ে দাঁড়িয়ে বললে, ওগো, তুমি এসব কি যা তা বলছো? দেখছো রুগী মানুষ সবে অসুখ থেকে উঠেছে, এখনো ভালো করে সারেনি। নিখিলেশ নয়নতারাকে ধমক দিয়ে উঠল। বললে, তুমি থামো। একজন দায়িত্ব জ্ঞানহীন লোক, যে নিজের স্ত্রীকে অপমানের হাত থেকে বাঁচাতে পারে না, যে নিজের স্ত্রীকে ওই রকম বদমাইশ শ্বশুর শাশুড়ির হাতে ফেলে রেখে পালিয়ে যায়, তার হয়ে তুমি ওকালতি করতে এসো না। সদানন্দ বললে, না নিখিলেশবাবু, আপনি ভুল করছেন। আমি নয়নতারাকে কারো হাতে ফেলে রেখে পালাইনি, বরং চরম অপমানের হাত থেকেই নয়নতারাকে বাঁচিয়েছি। এই বুঝি আপনার নয়নতারাকে বাঁচাবার নমুনা? বাঁচানো আপনি কাকে বলেন? যারা বাইরে মানুষের চেহারা নিয়ে ঘোরাফেরা করে আর ভেতরে পশুর মতন প্রকৃতি, তাদের স্বরূপ চিনতে সুযোগ দেওয়া কি বাঁচানো নয়? নিখিলেশ বললে, নিজের বাবা মার সম্বন্ধে যদি এই আপনার ধারণা, তাহলে নয়নতারার মতো মেয়েকে বউ করে কেন নিজের বাড়িতে নিয়ে গেলেন? সদানন্দ বললে,
আপনি সব কথা জানেন না, তাই অমন কথা বলছেন। আমি তাদের চিনতে পেরেছিলাম বলেই বিয়ের দিন আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। হিন্দু বাঙালিদের বিয়েতে যে নিয়ম মানা হয়, আমার বিয়েতে তাও মানা হয়নি। নয়নতারার হয়তো মনে আছে, নিয়ম মতো আমার গায়ে হলুদও হয়নি। নয়নতারা নিখিলেশের সামনে গিয়ে আবার মিনতি করতে লাগলো। বললে, ওগো, যা হয়ে গেছে তা নিয়ে কেন তুমি আর পুরনো কাসুন্দে ঘাঁটছ? তারপর সদানন্দর সামনে গিয়েও বলতে লাগলো, তুমি সবে একটু সেরে উঠেছ, এখন তুমি মাথা গরম করো না। ওর কথা শোনো না, তুমি তোমার ঘরে চলো। সদানন্দ বললে, কিন্তু আর যদি কখনো তোমার সঙ্গে দেখা না হয়, তাহলে আমার কথাগুলো কবে বলবো? কবে আর এমন সুযোগ পাব? কবে আমি আবার নিখিলেশ বাবুর কাছে ক্ষমা চাইব? নিখিলেশ বলে উঠল, আপনি নয়নতারা যা করেছেন তা তো করেছেনই, কিন্তু আমার যা ক্ষতি করেছেন তার জন্য আপনার ক্ষমা চাইবার অধিকার নেই। নয়নতারা নিখিলেশকে ধমক দিলে, বললে, তুমি আবার ওই রকম করে কথা বলছো? রুগী মানুষের সঙ্গে কিরকম করে কথা বলতে হয় তাও তুমি জানো না? কাল সকালবেলাও তো ও কথাগুলো বলতে পারতে। সদানন্দ বললে, না, কাল সকাল পর্যন্ত আমি আর থাকতে পারবো না। যা বলবার, যা শোনবার তা আজকের মধ্যেই বলতে আর শুনতে হবে। নিখিলেশ বললে, কাল সকাল পর্যন্ত আপনাকে আমি আর থাকতে দেবও না। আপনি এ বাড়ি ছেড়ে আজকে এখনই চলে যান। কি বলছো তুমি? নয়নতারা নিখিলেশের একেবারে মুখের সামনাসামনি গিয়ে দাঁড়ালো। আবার বললে, তুমি যা তা বলছো কেন? এই শরীর নিয়ে উনি কোথায় যাবেন? নিখিলেশ বলে উঠল, সে যেখানে ওর খুশি সেখানে চলে যান। আমাদের বাড়িতে ওকে আর থাকতে হবে না। এখানে আমি আর থাকতে দেব না ওকে। নয়নতারা বেঁকে দাঁড়ালো। বললে, না, উনি এখানে থাকবেন। নিখিলেশ নয়নতারার কথায় প্রথমে একটু হতবাক হয়ে গেল। এমনভাবে নয়নতারা তার কথার প্রতিবাদ করবে তা সে ভাবতে পারেনি। কিন্তু সে এক মুহূর্তের জন্য, তারপরেই সে বলে উঠল, না, তুমি থাকতে বললেও আমি ওকে থাকতে দেব না। নয়নতারা বললে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি নিজেই বুঝতে পারছো না তুমি কি বলছো? এত রাত্রিরে কেউ বাড়ির বাইরে যায়, আর উনি যাবেনই বা কোথায়? নিখিলেশ বললে, কোথায় যাবেন তা আমার জানবার দরকার কি? নয়নতারা এবার একটু কঠোর হয়ে উঠল। বললে, না, উনি যাবেন না। হ্যাঁ, যাবেন। নয়নতারা বললে, না, আমি বলছি উনি যাবেন না। উনি যেতে চাইলেও এই অবস্থায় আমি ওকে চলে যেতে দেব না। সদানন্দ এবার এতক্ষণে কথা বললে, না, আমি এখানে আর থাকতে চাই না। নিখিলেশবাবু আমাকে জোর করে ধরে রাখলেও না, আর আমি সজ্ঞান অবস্থায় থাকলে এখানে আসতুমও না। কিন্তু যাবার আগে আপনার কথার জবাব না দিয়ে যাব না, নইলে এখান থেকে চলে গিয়েও আমার মনে শান্তি থাকবে না। আপনি একটু আগে জিজ্ঞেস করেছিলেন আমি কেন নয়নতারাকে স্ত্রী হিসেবে গ্রহণ করিনি। আপনি তো তাই জিজ্ঞেস করেছিলেন। নয়নতারা সদানন্দর সামনে এসে বললে, না, তোমাকে সেসব কথা বলতে হবে না, আমি সব জানি। সদানন্দ বললে, তুমি জানো কি না তা আমি জানি না। পৃথিবীর কোনো মানুষই তা জানুক তাও আমি চাই না। আমি নিজেও কাউকে তা জানাতে চাই না। নিখিলেশ বললে, সেইটাই তো স্বাভাবিক। নিজের পাপ কি কেউই নিজের মুখে প্রকাশ করে? সবাই তো তা চেপেই রাখতে চায়। সদানন্দ কথা বলছিল আর ক্লান্তিতে হাঁপাচ্ছিল। বললে, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এক্ষেত্রে আলাদা। নয়নতারার সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারটা ঠিক সে ধরনের পাপ নয়। পাপটা আমার পূর্বপুরুষের। নিখিলেশ বুঝতে পারলে না কথাটা। জিজ্ঞেস করলে, তা পূর্বপুরুষের পাপ সম্বন্ধে আপনি যদি এতই সচেতন, তাহলে সেই পাপী পূর্বপুরুষকে তো আপনি ত্যাগ করতে পারতেন। আপনি পূর্বপুরুষের পাপের জন্য যখন বাড়ি ত্যাগ করলেন, তখন একলা না গিয়ে আপনার স্ত্রীকেও তো সঙ্গে নিতে পারতেন। ওই রকম শ্বশুর শাশুড়ির হেফাজতে নয়নতারাকে ফেলে রেখে নিজে কেন আপনি নিরুদ্দেশ হয়ে চলে গেলেন? নয়নতারা লক্ষ্য করলে ক্লান্তিতে, দুর্বলতায় সদানন্দর দম আটকে আসছে, আর সোজা হয়ে দাঁড়াতে পারছে না সে। নিখিলেশের দিকে চেয়ে বলে উঠল, তুমি কি বলো তো? এখন এই রাত্রির বেলা এইসব কথা না বললে কি তোমার চলতো না? দেখছো মানুষটার কথা বলতে কষ্ট হচ্ছে। সদানন্দ নয়নতারার কথায় কান না দিয়ে
নিখিলেশের দিকে চেয়ে বললে, কেন চলে গেলুম জানেন? শুনতে চান? নয়নতারা সদানন্দকে লক্ষ্য করে বললে, সেসব কথা ওকে বলতে হবে না। আবার তোমার জ্বর বাড়বে, আবার তুমি অসুখে পড়বে। সকালবেলা ডাক্তারবাবু এলে তখন আমাকেই বকাবকি শুরু করবেন। চলো তুমি তোমার ঘরে শোবে, চলো, আমি তোমাকে শুইয়ে রেখে আসি। নিখিলেশ বললে, কেন তুমি ওকে বলতে বাধা দিচ্ছ? যা বলতে চান উনি তা বলতে দাও না। নয়নতারা বললে, উনি যা বলবেন তা আমি ভালো করেই জানি, আর বলতে হবে না। নিখিলেশ বললে, কিন্তু তুমি জানলে কি হবে? আমি তো শুনিনি, আমাকে শুনতে দাও না। নয়নতারা বলে উঠল, না, তোমাকে শুনতে হবে না। তোমার সেসব শুনে কি লাভ? আর তুমি শুনলেও তো তা বুঝতে পারবে না। তুমি যদি বুঝতে পারতে তাহলে আমার সঙ্গে আর এরকম ব্যবহার করতে না। কেন, আমি তোমার সঙ্গে কিরকম ব্যবহার করেছি? তুমি আবার বলছো কিরকম ব্যবহার করেছ? তাতে তোমার লজ্জা করছে না? নিখিলেশ বললে, কিরকম ব্যবহার করেছি বলো? বলবো সকলের সামনে? নিশ্চয়ই বলবে। আমি এমন কিছু করি না যার জন্য আমাকে লজ্জা পেতে হবে। তাহলে কেন তুমি মদ খাও বলো? মদ? নয়নতারা বললে, হ্যাঁ, মদ। তুমি নিজে মদ খেয়ে মাতাল হয়ে রোজ বাড়ি ফেরো, আর অন্য লোককে দোষ দিচ্ছ বউকে ফেলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য। তোমার লজ্জা করে না কথা বলতে? মদ খেয়ে বাড়িতে আসাটা বুঝি দোষের নয়, আর বউকে বাড়িতে ফেলে চলে যাওয়াটাই বুঝি দোষের? নিখিলেশ থমকে উঠল, বললে, তুমি থামো। নয়নতারা গর্জে উঠল, বললে, কেন থামবো? যখন কথাটা উঠেছে তখন ভালো করেই কথাটা উঠুক। কথাটা চিরকালের মতো পরিষ্কার হয়ে যাক। আমি কত কষ্ট করে টাকা জমাতুম ভবিষ্যতের জন্য, আর তুমি সেই টাকা কিনা মদ খেয়ে নষ্ট করে দেবে? নিখিলেশ এবার উত্তেজিত হয়ে উঠল, বলল, বাজে কথা বলো না। তুমি ভালো করেই জানো কেন আমি মদ খাওয়া ধরেছি। তুমি যদি নিজের হাড় বাঁধা না দিতে তো আমি কি কোনোদিন মদ খেতুম? এর আগে কি কোনোদিন মদ খেয়েছি? আগে তো প্রত্যেক দিন অফিস থেকে তোমাকে নিয়ে একসঙ্গে বাড়ি ফিরেছি। তখন তুমি কোনোদিন আমাকে মদ খেতে দেখেছিলে? নয়নতারা বললে, তা আমার হাড় কি আমি নিজের জন্য বাঁধা রেখেছি? বাড়িতে কারো অসুখ হলে মানুষ কি করে? টাকা ধার করে না? কিন্তু আমাকে তুমি সে কথা কিছু জানিয়েছিলে? আমাকে জিজ্ঞেস করেছিলে? নয়নতারা বললে, কেন তোমাকে জানাতে যাব? তোমাকে জানালে কি তুমি রাজি হতে? টাকা খরচ হবে বলে তুমি তো একে হাসপাতালে পাঠাবার জন্য পিড়াপিড়ি করছিলে। কেন, এর জন্য টাকা খরচ হলে তোমার এত রাগ হয় কেন? ইনি কি এখানে থাকতে এসেছেন মনে করো? নিখিলেশ রেগে গেল এবার, বললে, আবার বাজে কথা বলছো তুমি। আমি কখনো কি বলেছি যে সদানন্দবাবু এখানে থাকতে এসেছেন? নয়নতারা বললে, কিন্তু তুমি তো তাই মনে করেছিলে। নিখিলেশ বললে, তোমার নিজের মনের মধ্যেই এই পাপ রয়েছে, তাই তুমি অমন কথা বলতে পারলে। পাপ? আমার মনের মধ্যে পাপ আছে না? তোমার মনের মধ্যে পাপ? যেদিন থেকে ওকে এ বাড়িতে এনে তুলেছি সেই দিন থেকেই তো তুমি ওকে সহ্য করতে পারছো না। আমি কিছু বুঝতে পারি না মনে করছো? আমি কি সে কথা কোনোদিন তোমাকে বলেছি? নয়নতারা বললে, মুখে বলবে কেন? মুখে কি কেউ তা বলে? কাজ দিয়ে তা প্রমাণ করেছ। কাজ? আমার কাজে কোথায় প্রমাণ পেলে যে আমি ওকে সহ্য করতে পারছি না? নয়নতারা এবার সোজা হয়ে দাঁড়ালো, বললে, তাহলে ওকে খাওয়াবার জন্য ওষুধের নাম করে বিষ কিনে এনেছিলে কেন? বিষ? হ্যাঁ, বিষ। নিখিলেশের মুখ দিয়ে খানিকক্ষণের জন্য কোনো কথা বেরোলো না। তারপর ঢোক গিলে বললে, কে বললে? প্রমাণ চাও? কিন্তু নিখিলেশ সে সম্বন্ধে প্রমাণ চায় কিনা সে কথা শোনবার আগেই নয়নতারা ঘর থেকে বেরিয়ে গেল। তারপর এক মুহূর্তের মধ্যে পাশের ঘর থেকে কি একটা নিয়ে আবার ফিরে এলো। ওষুধের শিশি নিখিলেশের দিকে এগিয়ে দিয়ে বললে, এটা তুমি কিনে আনোনি? নিখিলেশ তখন বিমূঢ়, হতবাক। কি কথা বলছো না যে? আমার কথার জবাব দাও। এটা তুমি কি জন্যে কিনে নিয়ে এসেছিলে বলো? নিখিলেশ তখনও চুপ করে দাঁড়িয়েছিল। তার মুখ দিয়ে তখন একটা কথাও বেরোচ্ছে না। কি হলো? তুমিই তো এতক্ষণ প্রমাণ চাইছিলে, আমি এখন প্রমাণ দেখিয়ে দিলুম, এবার জবাব দাও। একটু থেমে নয়নতারা আবার বলতে লাগলো, তা ভাগ্যিস এটা আমি একে খাওয়াইনি। খাওয়ালে কি সর্বনাশ হতো বলো তো? এটা আমি এতদিন ফেলে দিইনি, রেখে দিয়েছিলুম, একদিন আমার নিজের কাজে লাগবে বলে।
কি সর্বনেশে লোক বলো তো তুমি! যদি না দেখে শুনে এটা আমি ওকে খাইয়ে দিতুম। ভাগ্যিস আমি ডাক্তারবাবুকে এটা দেখালুম। ডাক্তারবাবুই তো দেখে বললে এটা বিষ। বললে এটা কোত্থেকে এলো, কে আনলে। আমি ডাক্তারবাবুর কথার কোনো জবাব দিতে পারলুম না। মনে মনে তোমার মতিগতি দেখে আমি শুধু শিউরে উঠলুম। ভাবলুম, মানুষ এত নিচু হতে পারে! একটা কুকুর বেড়ালকে বিষ খাইয়ে মারতেও মানুষ দুবার ভাবে, আর তুমি এত নীচ যে একটা নিরীহ নিরপরাধ মানুষকে মারতে তোমার এতটুকু সংকোচ হলো না? বিষের শিশিটা কিনতে গিয়ে তোমার একবার হাত কাঁপলো না? তুমি কিনা এসে আমাকে 1 কাপ জলের সঙ্গে এই ওষুধটা এঁকে খাইয়ে দিতে বললে। সমস্ত আবহাওয়াটা তখন থমথম করছে। এতক্ষণে যে কোথা দিয়ে সময় কেটে যাচ্ছে তা কেউই টের পায়নি। সদানন্দ নয়নতারার কাছে গিয়ে ওষুধের শিশিটা নিতে গেল। বললে, ওটা আমাকে দাও। নয়নতারা হাতটা সরিয়ে নিলে। বললে, না, তুমি ওটা নিয়ে কি করবে? সদানন্দ বললে, আমার দরকার আছে। নয়নতারা বললে, না, দরকার আমারই আছে। আমি এটা রেখে দেব, আমার কাছেই থাক। যখন সব মানুষকে চিনে গেলুম তখন হয়তো আমারই একদিন এটা দরকার হতে পারে। সেদিনের জন্য এটা আমি যত্ন করে রেখে দেব। দিদিমণি! হঠাৎ গিরিবালার গলার আওয়াজে সবাই চমকে উঠেছে। নয়নতারা ঘরের দরজার দিকে চেয়ে দেখলে গিরিবালা দাঁড়িয়ে। কি গো, কিছু বলবে? ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবুর নাম শুনে নয়নতারা কেমন অন্যমনস্ক হয়ে উঠল। অবাকও কম হল না। এত রাত্রে ডাক্তারবাবু কেন? ডাক্তারবাবুকে তো এ সময় আসতে খবর দেওয়া হয়নি। হঠাৎ তিনি কেন আসতে গেলেন? তার তো সকালবেলা আসার কথা, যেমন রোজ একবার করে আসেন। কিন্তু ভালো করে বাইরের দিকে চেয়ে দেখতেই নয়নতারার ভুল ভাঙল। এ কি, সকাল হয়ে গেছে যে! তাড়াতাড়ি বাইরের উঠোনে গিয়ে দাঁড়াতেই দেখলে ডাক্তারবাবু হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। নয়নতারাকে দেখেই ডাক্তারবাবু জিজ্ঞেস করলে, কি হলো, আমার পেশেন্ট আজকে কেমন আছে? বউবাজারের সমরজিৎবাবুর বাড়িতে তখন আর এক নাটকের অভিনয় হয়ে চলেছে। বাইরে থেকে সমস্ত বাড়িটা তো বেশ শান্ত, কোথাও কিছু ব্যতিক্রম নেই। দিনের বেলায় কলকাতা শহরের চলমান সভ্যতার পালিশ গায়ে মেখে বেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এককালে বড়লোকের সম্পত্তি বলে সুনাম ছিল বাড়িটার। সে সুনাম বুঝি তখন আরও বেড়েছে, কারণ আগেকার মালিক ছিলেন গৃহস্থ মানুষ। কারোর সাথে পাঁচে তিনি থাকতেন না। কলকাতা শহরের রাজনীতি সমাজনীতির স্রোতে গাও ভাসাতেন না। দেশ স্বাধীন হবার পর কে কত সুবিধে নিচ্ছে, কার কতখানি অসুবিধে হচ্ছে, তা নিয়েও তিনি কখনো মাথা ঘামাতেন না। তার মত ছিল সকলেই সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, কারোর যেন কোনো অভিযোগ না থাকে, কেউ যেন কাউকে শোষণ না করে, আর যাদের টাকা আছে তারা যেন তাদের বাড়তি টাকা কিছু দাতব্য করে। যাদের আছে আর যাদের নেই তাদের লড়ালড়িতে যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এক কথায় তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর শিক্ষিত মধ্যবিত্ত আওতায় মানুষ হওয়া একজন নিরীহ শান্তিপ্রিয় ভদ্রলোক। শান্তিপ্রিয় ভদ্রলোকেরাই বোধহয় এ যুগে সবচেয়ে কৃপার পাত্র। সত্যি বলতে কি, তাদের একুলও নেই ওকুলও নেই। তাদের সততাই তাদের সবচেয়ে বড় শত্রু। তাদের সততাকে লোকে নির্বুদ্ধিতা বলে ধরে নেয়। যেহেতু তারা শান্তিপ্রিয়, তাই তারা কোনো বাদ প্রতিবাদে যেতে চায় না। জীবনে সমরজিৎবাবু একবারই দৃঢ় হয়েছিলেন, আর সেই বাড়ি তাঁর স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। শান্তিপ্রিয় হওয়ার খেসারত তিনি ভালো করেই দিয়ে গেলেন। তাতে নিজের জীবনই যে শুধু বলি দিলেন তাই নয়, নিজের সহধর্মিনীর জীবনও চিরকালের মতো বরবাদ করে দিয়ে গেলেন। এ বাড়ির গিন্নি ছিলেন তিনি, কিন্তু সমরজিৎবাবুর মৃত্যুর পর থেকে তার আর কোনো কর্তব্য রইল না। এ বাড়ির গিন্নি হয়ে বসল মানদা মাসি। প্রথম প্রথম সমরজিৎবাবুর স্ত্রী কিছু বলতে চাইতেন, কিন্তু মানদা মাসি থামিয়ে দিত। বলতো, তুমি চুপ করো না দিদি, তুমি বুড়ো মানুষ, পুজো আচ্চা নিয়ে থাকলেই পারো, তোমাকে সব ব্যাপারে মাথা ঘামাতে কে বলেছে? সমরজিৎবাবু মারা যাওয়ার পর থেকেই যেন এ বাড়ির সব হালচাল একেবারে রাতারাতি বদলে গেল। বাড়ির গিন্নি সব দেখে শুনে একেবারে চুপ হয়ে গেলেন। এককালে কত সুখ ছিল, কত প্রতিপত্তি ছিল, সেসব স্মৃতি যেন তখনও চোখের ওপরেই ভাসত। একমাত্র মহেশই বলতে গেলে গিন্নিমার খোঁজ খবর নিত তবু। দোতলায় একেবারে কোণের ঘরটায় তাকে ঠেলে দিয়েছে নতুন বৌমা।
মহেশ এলে চুপি চুপি ডাকে, মা। গিন্নিমা বলেন, কে? আমি মহেশ মা, আপনার খাওয়া হয়েছে? গিন্নিমা জিজ্ঞেস করেন, বাড়িতে কারো শব্দ পাচ্ছি না কেন রে? নতুন বৌমা কোথায়? মহেশ বললে, বড়বাবু নতুন বৌদিকে নিয়ে বায়োস্কোপ দেখতে গেছে। ও, এর বেশি আর কিছু বলেন না তিনি। এর বেশি বলবার প্রবৃত্তিও কখনো হয় না তাঁর। আগে হলে অন্তত একবার রান্নাঘরের দিকে যেতেন। কর্তা কি খাবেন না খাবেন তার তদারকও করতেন একটু। ঘর থেকে 10 বার বেরোতেন, তারপর কর্তা গঙ্গা স্নান সেরে আসবার পর থেকে কাছে কাছে থাকতেন। কিন্তু আসল মানুষ চলে গেলে বোধহয় বাড়ির চেহারাটাই এমনি বদলে যায়। এই বাড়ির চেহারাটাই তাই বোধহয় আমূল বদলে গেছে। বৌমা কি করছে? বৌদির ঘরের দরজা বন্ধ, সকাল থেকেই খুলছে না। খায়নি? মহেশ বললে, না। গিন্নিমা বললে, একবার দরজা ঠেললি না কেন? মহেশ বলে, ওরে বাবা, তাহলেই হয়েছে। বৌদির চেহারা দেখলেই আমার ভয় পায়। আমি ও চেহারা আর দেখতে পারি নে। গিন্নিমা বলেন, তা তুই বা এ বাড়িতে আর আছিস কেন? তোর বুঝি এত হেনস্থা ভালো লাগে? আমি? মহেশ বলে, আমি চলে গেলে তখন শ্মশান জাগবে কে? শ্মশান জাগতেই তো বসে আছি। আপনি মরবেন, বৌদি মরবেন, তখন ফেলবে কে? তখন তো মরা ফেলতে এই মহেশেরই ডাক পড়বে। এসব পুরনো কথা। এসব কথা শুনলে গিন্নিমার দুঃখও হয় না, ভাবান্তরও হয় না। আগে হতো। আগে চোখের জল মুছতে না চলে মনে মনে নিজের ভাগ্যকে অভিশাপ দিতেন। এই অগাধ সম্পত্তি, এই ঐশ্বর্য আর এই প্রাচুর্যের ধ্বংস কামনা করতেন। কিন্তু বেশিক্ষণ ভাবনার মধ্যে ডুবে থাকতে পারতেন না। নিচ থেকে মানদা মাসির গলার শব্দে তার সমস্ত দুশ্চিন্তার জাল ছিঁড়ে ছিঁড়ে একাকার হয়ে যেত। কিন্তু এ বাড়িতে আসার পর থেকে সেই মানদা মাসিরই সুখ হয়েছে সবচেয়ে বেশি। মানদা মাসি ছোটবেলা থেকেই বড় কষ্টে মানুষ হয়েছে। কোথায় ছিল তার মা আর কোথায় বা ছিল তার বাবা, তার কোনোদিন হদিশ মেলেনি। লোকের আত্মীয় স্বজন থাকে, তারাই সাধারণত ছোটবেলায় সকলকে মানুষ করে। তারপর একটু খুঁটে খেতে শিখলেই তারা সরে দাঁড়ায়। তখন সবাই স্রোতের শ্যাওলার মতো রাস্তায় ঘাটে ভেসে ভেসে বেড়ায়। কলকাতার সমস্ত মানদা মাসিদের অতীত জীবনের ইতিহাস এই রকমই। তখন মানদা মাসি কালীঘাটের মন্দিরের সামনে ভিক্ষে করে বেড়াত। একটা ছেঁড়া ময়লা ফ্রক পরে যাত্রীদের পেছন পেছন আঠার মতো লেগে থাকত। গলায় কান্নার সুর মিশিয়ে ঘ্যান ঘ্যান করত। মন্দিরের সদর দরজা থেকে শুরু করে একেবারে ট্রাম রাস্তার মোড় পর্যন্ত কাঁদতে কাঁদতে যেত, আর গ্রামাফোনের ফাটা রেকর্ডের মতো একটা কথাই বারবার আবৃত্তি করত, একটা পয়সা দাও বাবা, একটা পয়সা দাও বাবা, একটা পয়সা। তখন বলতে গেলে ওইটাই সারাদিনের বুলি হয়ে গিয়েছিল মানদা মাসির। ঘুমোতে ঘুমোতে যদি কোনোদিন মাঝরাত্রিরে তার ঘুম ভেঙে যেত, তাহলে ওই কথাগুলো মুখ থেকে বেরিয়ে আসতো, একটা পয়সা দাও বাবা, একটা পয়সা দাও বাবা। তারপর একদিন ফ্রক ছেড়ে গায়ে শাড়ি উঠল, আর তারপর যা হয় তাই হলো। তখন আর ঘুরে ঘুরে পয়সা চাইতে হতো না, তখন বরং খাতির বেড়ে গেল মানদার। কালীঘাটের ধর্মশালা আর পাণ্ডাদের যাত্রী নিবাসে পুণ্যার্থীরা ডেকে ডেকে আদর করে মানদাকে পয়সা দিতে লাগলো। একখানা শাড়ি থেকে দুখানা শাড়ি হলো তার তখন। তখন আর রাস্তায় ঘুরতে হলো না মানদাকে। মন্দিরের পাণ্ডাদের বস্তিতে খোলার ঘর ভাড়া নেওয়ার প্রয়োজন যাকে বলে একেবারে অনিবার্য হয়ে উঠল। তখন মানদার দিনেও খদ্দের, রাত্রিরেও খদ্দের। এমনকি এক একদিন সকাল 10টার সময়ও তার দরজায় খদ্দেরের ভিড় লেগে যেত। সে এক স্বর্ণযুগ গেছে মানদা মাসির জীবনে। কিন্তু সে আর কতদিন? বলতে গেলে কটা তো বছর মাত্র। কিন্তু সেই কটা বছরের মধ্যেই একেবারে আস্ত একটা বাড়ির মালিক হয়ে বসল মানদা মাসি, একেবারে বাড়ি উড়ি। সেই অবস্থায় চলছিল এতদিন। সুখে দুঃখে অনেক বছর কেটে গিয়েছিল। কখনো টাকা কিছু জমতো, আবার হয়তো একদিন সব টাকা ফতুরো হয়ে যেত বেশিরভাগ ঘুষ দিতে গিয়ে। এই ব্যবসায় ওই একটা দোষ, টাকা এলেও তাকে বেশি দিন ধরে রাখা যায় না। চোলাই মদের কারবার সঙ্গে থাকে বলে যথাস্থানে ঘুষ দিতে হয়। সেই ঘুষের চাপ মাঝে মাঝে এত তীব্র হয়ে ওঠে যে তখন ইচ্ছে করে কারবার গুটিয়ে নিই। তা ভাগ্য ভালো ছিল মানদা মাসির।
ঠিক সেই সময় এলো বাতাসি আর এলো বড়বাবু। তখন থেকেই মানদার প্রধান কাজ হলো বাতাসিকে খুশি করা। কি করে বাবুকে খুশি করে তাকে বশ করতে হয় মানদা মাসি সেসব বিদ্যে শিখিয়ে দিত বাতাসিকে। বাতাসির একটা গুণ ছিল যে মাসির কথাগুলো মন দিয়ে শুনত। মানদা মাসি বলতো, একটা কথা বলে রাখি বাছা, মন দিয়ে শোন, মন পেরান দিয়ে বাবুর খাতির করবি, বুঝলি? বাবু যদি মদ খেয়ে বমি করে দেয় তা তাতেও ঘেন্না করিস নে যেন। হাত পেতে সেই বমি তুলে নিবি, তবু মুখে রাগ দেখাতে পারবি না। সেই কথা আছে না, মাটির বেড়ালি হোক আর কাঠের বেড়ালি হোক, ইঁদুর ধরতে পারলেই হলো। আরো কত কথা শেখাতো বাতাসিকে। বলতো, পোড়া পেটের জন্যই তো ভাত রে বাতাসি, নইলে ভাতের বয়ে গেছে পেট খুঁজতে। বাতাসি বলতো, কিন্তু মাতাল হলে যে বড়বাবুর আর জ্ঞান থাকে না মাসি। মানদা মাসি বলতো, তা না থাকুক, ভাতারে কি ভাত দেয় মা? ভাত দেয় গতরে, গতর যতদিন আছে ততদিন কামিয়ে নাও। তোমার গতর যখন থাকবে না তখন কেউ তোমায় দেখবে না। তা বাতাসির ভাগ্য ভালো ছিল বলতে হবে, তবে গতরের জোর কি ভাগ্যের জোর কে জানে। বড়বাবুর বাবু মারা যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই বাতাসি একেবারে বউ হয়ে গিয়ে বড়বাবুর বাড়িতে গিয়ে উঠল। বাতাসি বললে, মাসি তুমিও আমার সঙ্গে চলো। মাসির কারবারেও তখন বেশ মন্দা চলছে। সেই যে কলকাতায় বোমা পড়ল, তারপর শহর থেকে লোকজন পালাতে আরম্ভ করল, তখন থেকেই মন্দা হয়েছিল। তারপর যেদিন হিন্দু মুসলমানে দাঙ্গা হলো, তখন আর তার কারবার চলে না। একদিন মেয়েদের হাঁড়ি পর্যন্ত চড়ে না। খদ্দের দূরের কথা, দরজার সামনে দিয়ে একটা পিঁপড়ে পর্যন্ত রাস্তা মারায় না। অতদিনের বনেদি বাড়ি, এককালে কত জাঁকজমক ছিল পাড়ার, কত ইজ্জত ছিল। তখন কারবারের এমন বারবারন্ত ছিল যে খদ্দেরের ভিড়ে মেয়েদের নাওয়া খাওয়ার সময় পর্যন্ত ছিল না। সেই পাড়ারই তখন একেবারে মরা খেকো দশা। একদিন বউনিই হয় না, এমন আকাল। সুতরাং বাতাসির কথায় মানদা মাসির অবস্থাটা প্রায় সেই রকম হলো। পাগলা ভাত খাবি না, যাবো কোথায়? মানদা মাসি বললে, যেতে তো আমি তৈরি, কিন্তু তোকে একটা কাজ করতে হবে মা, পারবি? কি কাজ বলো না? বড়বাবু তো এখন বাপের সম্পত্তির মালিক হলো, আমাকে এখন কিছু টাকা পাইয়ে দিতে পারিস? আমি এমনি নেব না, ধার হিসেবে নেব, সুদ চাইলে সুদও দিতে পারি, তা বলবি তুই? বাতাসি বললে, তোমার তো অনেক টাকা মাসি, তুমি আবার টাকা কি করবে? ও মা, তুই আমার টাকাই দেখলি? আমার টাকা কোথায়? টাকা থাকলে আজ আমি এই বুড়ো বয়সে তোর খোসামত করি? টাকা থাকলে আজ এর দৌড় ওর দৌড় ধন্যে হয়ে বেড়াই? তা তোমার বাড়িতে ভালো ভালো মেয়ে রাখলেই পারো, ভালো মেয়ে রাখলেই বড়লোক খদ্দের আসবে। দূর পাগলি মেয়ে, ভালো মেয়ে যে রাখবো তাতেও তো টাকা লাগবে। ভালো মেয়ে কি এমনি আকাশ থেকে উড়ে আসে? তার জন্য দালাল লাগাতে হয়। সে এসব বাজে দালালের কম্য নয়, এর জন্য সব বড় বড় দালাল লাগে। তাদের খাইও যে তেমনি, যে পুজোর যে নৈবেদ্যি, তা তো তুই জানিস নে। এ কারবারে অনেক ল্যাঠা, ভালো দালাল না রাখলে ভালো মেয়ে তারা জোগাবে কেন? বাড়িটাও তেমনি একটা ভালো পাড়ায় নিয়ে যেতে হবে। ভালো মানুষের ছেলেরা কি আর আমার এই টিনের চালের বাড়িতে আসতে চায়? তা মতলব আমি সব দিতে পারি, কিন্তু শুধু পিঠে খেলেই তো চলবে না, পিঠের ফোঁড় গুনবে কে? কথাগুলো বুঝেছিল বাতাসি। বড়বাবুর কাছে যখন বাবার মৃত্যুর খবরটা এলো, তখনই বাক্স প্যাঁটরা বেঁধে নিলে বাতাসি। মানদা মাসিও নিজের বাড়ির জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে এলো। বড়বাবু মানদা মাসিকে দেখে জিজ্ঞেস করলে, তুমি তুমি আবার কোথায় যাবে? বাতাসি বললে, মাসি আমার সঙ্গে যাবে। বড়বাবু জিজ্ঞেস করলে, কেন? বাতাসি বললে, না গেলে আমার দেখাশোনা করবে কে সেখানে? বড়বাবু বললে, তোমাকে দেখবার কি লোকের অভাব আছে নাকি সেখানে? লোক না থাকে লোক রাখবো? মাসির অনেক কাজ, মাসির নিজের কাজ কারবার কে দেখবে? মাসি এতক্ষণে কথা বললে, কারবারের কথা আর বলো না বাবা, কারবার আমার ডকে উঠেছে। কেন? খদ্দের কোথায়? খদ্দেরই তো লক্ষ্মী আমার। এমন হাল হয়েছে কলকাতার, এ একেবারে লক্ষ্মী ছাড়া কাণ্ড। মেয়েরা আমার সব উপোস করতে বসেছে। কেন কেন? সেসব বাবা তোমাকে পরে বলবো।
এখন তো তোমার অত শোনবার সময় নেই, এখন তোমার নিজেরই কত ভাবনা, তার উপরে আমার ভাবনা দিয়ে আর তোমার মাথা ভারী করতে চাই না। তা সেই হলো সূত্রপাত। সেই দিন থেকেই মানদা মাসি বড়বাবুর পেছনে লেগে পড়েছিল। শ্রাদ্ধ শান্তি যেদিন চুকে গেল সেই দিন থেকেই মানদা মাসি বাতাসিকে বলতো, কি রে, বড়বাবুকে তুই বলেছিস? বাতাসির তখন সুখের শেষ নেই। এত বড় সংসারের গিন্নি, চাকর বাকর, ঝি, রাঁধুনি, এক গ্লাস জল পর্যন্ত নিজের হাতে গড়িয়ে খাওয়ার দায় নেই। ঘুম থেকে উঠবার আগেই মুখের কাছে চা এসে হাজির হয়। আর শোবার আগে যতক্ষণ না বড়বাবু বাড়ি ফেরে ততক্ষণ মানদা মাসি তার পা টিপে দেয়। এমন বিনা পয়সায় পা টেপবার লোক কটা বাড়ির বউ পেয়েছে? মানদা মাসি বাতাসির পা টিপে দেয় আর গল্প করে। পা টিপতে টিপতে বলে, কি রে, আমার কথা বড়বাবুকে কিছু বলেছিলি? বাতাসি চোখ বুজে বুঝেই বলে, তোমার কথা আমি আর কি বলবো মাসি, তুমি নিজেই তো বলেছিলে। মাসি বলে, আমি তো বলেই ছিলুম, কিন্তু তোকে তো সেসব একবার মনে করিয়ে দিতে হয়। কাজের লোকের কি সবসময় সব কথা মনে থাকে? বাতাসি বলে, তা আমারই কি কাজ নেই ভাবছ? আমারই কি সব কথা মনে থাকে? মাসি বলে, তোর আবার কিসের কাজ রে? তোর কাজ করবার কত লোক রয়েছে, তুই একবার হুকুম কর না, কোন কাজটা তোর করে দিতে হবে। যদি কেউ না করে তো আমি তাকে ঝ্যাঁটা মেরে বাড়ি থেকে বিদেয় করে দেব না। বাতাসি বলে, তা এতই যদি তোমার ঝাঁটার জোর, তো ওই মাগিটাকে বাড়ি থেকে বার করে দাও দেখিনি, দেখি তোমার কত ক্ষমতা। কোন মাগিটাকে? ওই বুড়িকে? না, ওই ছুরিকে। মাসি বলে, ছুরির যে দেখাই পাইনে, সে ছুরি যে ঘর থেকে বেরোই না। তা কি এমন নন্দিনী যে ঘর থেকে একবার বেরোবেই না? বাড়ির ঝি, ঠাকুর, চাকর সবাই তো নবাব নন্দিনীকে নিয়েই অস্থির। আমাকে আর কে দেখছে বলো না, আমার কথা আর কে ভাবছে? মাসি বলে, তা বড়বাবুকে সে কথা বললেই পারিস। বাতাসি বলে, বড়বাবু আমার কথা শুনেছে। মাসি বলে, ও মা, তুই বলিস কি? বড়বাবু তোর জন্য এত করে, তুই রাস্তায় পড়েছিলিস, বড়বাবু তোকে সেখান থেকে নিজের বাড়িতে এনে তুললে, সেই তুই কিনা বড়বাবুর নামে এত বদনাম দিস? তারপরে একটু থেমে বলে, ঠিক আছে, আমি আজকে ওই মহেশ বেটাকে বলছি, ওই মহেশ বেটাই যত নষ্টের গোড়া। ওই মহেশটাই তুই ছুরির ঘরে গিয়ে খাবার দিয়ে আসে, ওকে তুই ছাড়াতে পারিস না? বাতাসি বলে, ও এতদিনের লোক, ওকে কি করে ছাড়াই বলো দেখিনি? মাসি বলে, ঠিক আছে, তুই না ছাড়াতে পারিস, আমি ছাড়াবো, আমি এখনই গিয়ে ছাড়িয়ে দিচ্ছি। বলে সত্যি সত্যি মাসি উঠল, উঠে বাড়ি কাঁপিয়ে চিৎকার করে ডাকতে লাগলো, এই মহেশ, মহেশ! মানদা মাসির চিৎকারে সমস্ত বাড়িটা তখন গম গম করে উঠল। দোতলা থেকে একতলা পর্যন্ত সমস্ত আবহাওয়া যেন বিষিয়ে উঠল মানদা মাসির চেঁচামেচিতে। কই, মহেশ কোথায়, মহেশ? বাড়িতে আর কজনই বা লোক। দোতলার এক কোণের দিকে বাড়ির গিন্নি চুপ করে বসেছিল। কথাটা তার কানেও গেল। কানে যেতেই মনটা বিষিয়ে উঠল এক মুহূর্তে। কর্তা চলে গেছেন, তিনি চলে গিয়ে বেঁচেছেন, কিন্তু তাকে এই কোন নরকের মধ্যে ফেলে দিয়ে গেলেন তিনি? তিনি হয়তো বুঝতেই পেরেছিলেন যে একদিন এমন হবে, তাই হয়তো খোকাকে সব সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর। গিন্নির সামনের দেওয়ালের গায়ে সমরজিৎ বাবুর একটা ফ্রেমে বাঁধানো ছবি টাঙানো ছিল। সেই দিকে চেয়েই তিনি মনে মনে কি বলতে লাগলেন তা কেউ জানতে পারলে না। ঠাকুর, মহেশ কোথায় গেল? ঠাকুর নিচের রান্নাঘর নিয়ে ব্যস্ত ছিল। বললে, আমি তো দেখিনি মাসিমা। তুমি যদি দেখতেই না পাবে বাছা, তো মাইনে নিচ্ছ কেন বসে বসে? বসন্ত কোথায় গেল, বসন্ত? সে বাজারে গেছে। বাজারে গেছে? বাজারে যাবার আর সময় পেলে না হারামজাদা? যখন তখন বাজারে যাওয়া তার আমি দেখাচ্ছি। কে তাকে বাজারে পাঠালে এখন, কে? যেদিন থেকে মাসি আর নতুন বৌমা এসেছে সেদিন থেকে এ বাড়ির আদি বাসিন্দাদের কারোর মনে সুখ নেই। আগে ঠাকুর চাকর কাজ করেছে, তখন কোনো ঝামেলা ছিল না কারো। তারা এ বাড়ির একজন হয়েই কাজ করে নিশ্চিন্ত হয়েছে। কারোর গালাগালি খাবার দুর্ভোগ সইতে হয়নি কখনো। ঠাকুর বললে, আগে মহেশ তাকে বাজারে পাঠিয়েছে। আমি মহেশকে দেখাচ্ছি তার মজাটা।
কিন্তু সদর দরজার সামনে মহেশ তখন একজন ভদ্রলোকের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে। ভদ্রলোক গ্রাম থেকে এসেছে, কলকাতায় বিশেষ কাউকে চেনে না, অনেক কষ্টে ঠিকানা খুঁজে এই বউবাজারের গলিটার মধ্যে এসে পড়েছে। মহেশ জিজ্ঞেস করলে, তা মানদা মাসি আপনার কে? ভদ্রলোক বললে, কে আবার? কেউই না। আমি কালীঘাটে তার বাড়িতে গিয়ে শুনলুম মাসি এখন এখানে, তাই দেখা করতে এলুম। তুমি এ বাড়ির কে? আমি এ বাড়িতে চাকরি করি। আপনি কে? আপনার নাম কি? ভদ্রলোক বললে, আমাকে মাসি চেনে, তুমি চিনতে পারবে না। আমি আসছি নবাবগঞ্জ থেকে। নবাবগঞ্জ? নদিয়া জেলার নবাবগঞ্জ? আমি তো সেখানে গিয়েছি, রেল বাজারে নেমে যেতে হয়। তুমি সেখানে গিয়েছ? কি করতে? তোমার দেশ নাকি? মহেশ বললে, আমি গিয়েছিলাম সদানন্দবাবুর বাড়ির খোঁজ খবর নিতে। সদানন্দবাবু? সদা? সেই তো আমার ভাগ্নে গো। আরে আমি তো তার খোঁজেই কলকাতায় এসেছি। সে কোথায়? আমার কাছে কিছু লুকিও না ভাই, আমি তার মামা। আমি হন্যে হয়ে তাকে খুঁজছি, আর সে কিনা তোমাদের এখানে রয়েছে। তাজ্জব কাণ্ড। আমার নাম প্রকাশ, প্রকাশচন্দ্র রায়। আমার নাম বললেই চিনতে পারবে সে। তাকে একবার ডেকে দাও তো, ডেকে দাও। মহেশ বললে, কিন্তু তিনি তো এখানে নেই। নেই? কোথায় গেল? মহেশ একবার ভাবলে লোকটাকে দাদাবাবুর ঠিকানা দেবে কিনা। ভালো করে চেয়ে দেখলে ভদ্রলোকের চেহারার দিকে, তারপর জিজ্ঞেস করলে, কিন্তু আমি তো নবাবগঞ্জে গিয়ে শুনে এসেছি দাদাবাবুর মা মারা গেছে, বাবা ছিল, তা তিনিও চলে গেছেন ভাগলপুরে। আমি যখন গিয়েছিলাম তখন নবাবগঞ্জে কেউ ছিল না। প্রকাশ বললে, সদার বাবা তো ভাগলপুরে ছিলেন, কিন্তু তিনি তো মারা গেছেন। সেই তার বাপ মারা যাওয়ার খবরটাই তাকে দিতে এসেছি। কিন্তু দাদাবাবুর তো বিয়েও হয়েছিল শুনে এসেছি। প্রকাশ বললে, বাহ, তুমি তো বেশ চালাক চতুর লোক হে। তুমি তো তাহলে সব জানো দেখছি। তা জানবো না? দাদাবাবু তো সব বলেছে আমাদের। প্রকাশ বললে, বেশ 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 চালাক ছেলে ভাই তুমি। এখন সদার ঠিকানাটা ভাই আমাকে দাও দেখিনি। তার বাবা মারা যাওয়ার পর লাখ লাখ টাকা রেখে গেছে, সেসব এখন কে খাবে বলো তো? তার খবরটা তাকে না দিলে সব টাকা যে গভর্নমেন্টের পেটে চলে যাবে, তাই অত কষ্ট করে তার খোঁজে আসা। না হলে আমার আর কি, আমার কলা, তারই ভালো, সে মাঝখান থেকে অনেকগুলো টাকা পেয়ে যাবে। মহেশ হাসল, বললে, আগে টাকার কথা বলছেন? টাকার লোভ তার নেই। প্রকাশ বললে, সদার টাকার লোভ নেই তা তুমি জানলে কেমন করে? আমি জানবো না? দাদাবাবু যে আমাদের এখানে ছিল আগে। আমার বাবু তো তাকে বাবুর সমস্ত সম্পত্তি উইল করে দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তো তা নিলেন না। তোমার বাবুর কত টাকা? বাবুরও যে দেশে অনেক জমি জমা, তার উপর কলকাতার এই বাড়ি, এসব তো বাবুর নিজের। এসবই বাবু দাদাবাবুকে উইল করে লিখে দিয়েছিলেন। তারপর সেই টাকা নেবার ভয় তো দাদাবাবু এ বাড়ি ছেড়ে একদিন পালিয়ে গেলেন। প্রকাশ অবাক হয়ে গেল কথাগুলো শুনে। সদার মতো আহাম্মক আর দুনিয়াতে কেউ আছে এটা কল্পনাই করতে পারলে না প্রকাশ। সদা টাকা চায় না, আর টাকাই কিনা সদার পেছনে পেছনে ধাওয়া করছে। হায় রে, প্রকাশকে তো কেউ টাকা নিতে বলে না, একেই বলে টাকা কপালের ছেলে। আমার ভাগ্নেটার বরাবর ওই রকম স্বভাব ভাই, আহাম্মকের এক শেষ। টাকাকে কি অত অচ্ছেদ্যা করতে আছে? তুমিই বলো না, তুমি তো খুব চালাক চতুর ছেলে। টাকা লক্ষ্মী তো, সেই লক্ষ্মীকে তুই অচ্ছেদ্যা করলি, তাহলে লক্ষ্মীও তো তোকে অচ্ছেদ্যা করবে। মা লক্ষ্মীকে কি অত অচ্ছেদ্যা করতে আছে? তুমিই বলো। তারপর সে প্রসঙ্গ বাদ দিয়ে বললে, যাকগে, যে যা ভালো বোঝে করুক গে, তাতে তোমার আমার মাথা ঘামিয়ে লাভ নেই ভাই। এখন সে কোথায় গেল সেইটা বলো দিকিনি। আমি তাকে কিচ্ছু বলবো না, শুধু তার বাপের টাকাটা তার হাতে তুলে দিয়ে আমি ছুটি পেতে চাই ভাই। পরের টাকার ঝঞ্ঝাট নিয়ে আমার আর ভাল লাগছে না। মহেশ বললে, কিন্তু দাদাবাবু কাউকে বলতে বারণ করেছে যে। আরে আমি তো আর পর নই, আমি তো তার মামা, আমি তো তার ভালোর জন্যই তাকে খুঁজছি। আমি তার বউকে পর্যন্ত বলবো না। আমার ভাগ্নেটা এমন লক্ষ্মী ছাড়া যে কি বলবো। নইলে শুনলাম তার বউটাও নাকি আবার বিয়ে করেছে। বউ আবার বিয়ে করেছে? কে বললে আপনাকে? আমি তো জানতাম না। আমি কি জানতাম? আমি কেষ্টনগর থেকে শুনে এসেছি।
কেষ্টনগরে তো সদা শ্বশুর বাড়ি ছিল। যেই তার শ্বশুর মারা গেছে, তার বউটাও একটা ছোঁড়াকে বিয়ে করে তার সঙ্গে ভেগে পড়েছে। এখন সে বউ নাকি সে ছোঁড়ার সঙ্গে নৈহাটিতে থাকে। মহেশ বললে, দাদা বাবু বড় ভালো লোক। প্রকাশ বললে, ভালো লোক বলেই তো এত ঝঞ্ঝাট। ভালো লোক না হলে কারোর বউ এমন করে পালায়? তুমিই বলো না। তা তার ঠিকানাটা কোথায় বলো তো, আমি একবার গিয়ে ধরি তাকে এখন। মহেশ বললে, আপনি বড়বাজার চেনেন তো, পাথুরে পট্টি? সেইখানে একটা মস্ত বড় ধর্মশালা আছে। সেই ধর্মশালায় খোঁজ নিলেই জানতে পারবেন। হঠাৎ পেছন থেকে মানদা মাসি চিৎকার করলে, এই হারামজাদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দেওয়া হচ্ছে, আর আমি যে চেঁচিয়ে গলা। মাসি? প্রকাশ চিনতে পেরেছে এই মাসির খোঁজেই সে কালীঘাট থেকে এখানে এসেছে। মাসি কিন্তু চিনতে পারলে না। বললে, কে গো বাচ্চা তুমি? আমাকে চিনতে পারছো না? আমি প্রকাশ গো, সে প্রকাশ রায়। তোমাকে সেই আমার ভাগ্নের ছবি দিয়েছিল, মনে পড়ছে? সেই বাতাসির বাবুকে দেখাবে বলেছিলে, মনে পড়ছে না? এতক্ষণে বুঝি চিনতে পারলে মাসি? বললে, তা তুমি আমার এখানের ঠিকানা পেলে কি করে বাছা? কেন, বাসন্তী, তোমার কালীঘাটের বাসন্তীকে জিজ্ঞেস করলুম, সেই তোমার ঠিকানা দিলে। তা তুমি তোমার অত ফলাও কারবার ছেড়ে এখানে চলে এলে যে? মাসি সে কথার জবাব না দিয়ে বললে, তোমার ভাগ্নে কোথায়, তাকে খুঁজে পেলে? না, সেই তাকে খুঁজতেই তো এইছি। আমার সেই ভগ্নিপতি মারা গিয়েছে জানো, আমার সেই বড়লোক ভগ্নিপতি। এদিকে আবার ভাগ্নেও নিরুদ্দেশ। তার বাপ 8 লাখ টাকা রেখে গেছে, সেই খবরটা আমার ভাগ্নেকে দিতে এসেছি। এতক্ষণে যেন একটু নরম হলো মানদা মাসি। বললে, 8 লাখ টাকা? প্রকাশ বললে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে মাসি যেন একেবারে অন্যরকম মানুষ হয়ে গেল। সমস্ত মুখের চেহারাটাই বদলে গেল মাসির। বললে, তা বাবা, তুমি এরকম করে বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসে বসো না। ওরে এই মহেশ, তুই হারামজাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ভদ্রলোকের ছেলেকে বাড়ির ভেতরে এনে বসাতে পারছিস নে? তারপর প্রকাশের দিকে চেয়ে বললে, দেখেছো বাবা এদের আক্কেলখানা, তোমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে গল্প করছে। এসো বাবা এসো, ভেতরে এসো। ছি ছি বলে খপ করে প্রকাশের হাতখানা ধরে টানতে লাগলো। বললে, এইসব হারামজাদাদের নিয়ে হয়েছে আমার সংসার, যেদিকে দেখব না সেই দিকেই চিত্তির। প্রকাশকে টানতে টানতে মাসি একেবারে বাড়ির ভেতরের বৈঠকখানার ঘরে নিয়ে গিয়ে বসালো। বললে, তোমার ভগ্নিপতি কত টাকা রেখে গেছে বললে? প্রকাশ আবার বললে, 8 লাখ টাকা। তাছাড়া সোনার উপর জড়োয়ার গয়না বাসনপত্র, তার দাম কম করে কয়েক হাজার টাকা। সবই তোমার সেই ভাগ্নের? আর কেউ ওয়ারিশান নেই? না, সদা যে আমার ভগ্নিপতির একই সন্তান। তা এখন যদি তোমার ভাগ্নেকে খুঁজে না পাও, তখন টাকাটা কে পাবে? প্রকাশ বললে, তখন সব আমি পাবো। পাশে দাঁড়িয়ে মহেশও সব শুনছিল। মাসি তার দিকে চেয়ে থমকে উঠল। তুই হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? বেটার কোনো দিকে যদি খেয়াল থাকে। ভদ্রলোক বাড়িতে এসেছে আর তুই ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে দেখছিস? যা, দৌড়ে চা জল খাবার নিয়ে আয়। ঠাকুরকে বলবি চায়ের জল বসাতে, আর দোকান থেকে 5 টাকার মিষ্টি আনবি। রাজভোগ, রাবড়ি, যা ভালো ভালো খাবার দেখবি নিয়ে আসবি, যা। তারপর প্রকাশের দিকে চেয়ে বললে, তুমি একটু বসো বাবা, আমি মহেশকে টাকাটা বার করে দিই। আচ্ছা, তোমার ভাগ্নে বড় ভালো ছেলে ছিল জানো, একদিন তাকে ডেকে আমি চরণ পুজো করেছিলাম। বলে মাসি ভেতরে চলে যাচ্ছিল। প্রকাশ বলে, অত জল খাবারের ব্যবস্থা করতে হবে না মাসি, আমি অত খেতে পারবো না। মাসি বললে, খেতে পারবে না মানে? এই তো তোমাদের খাবার বয়স গো, আর এতদিন পরে এলে আমি তোমাকে না খাইয়ে ছেড়ে দিতে পারি? তুমি বসো, আমি আসছি। বলে মাসি ভেতরে চলে গেল। মাসির পেছনে পেছনে মহেশও চলে গেল ভেতরে। প্রকাশ উঠল। মাসির খপ্পরে একবার পড়লে আর ছাড়া পাওয়া যাবে না। মাসি টাকার গন্ধ পেয়েছে। টাকার গন্ধ পেলে মাসিকে আটকানো দায়। সামনের রাস্তায় নেমে আর কোনো দিকে চেয়ে দেখলে না প্রকাশ। একেবারে বড়বাজারের পাথুরে পট্টির দিকে পা বাড়িয়ে হন হন করে এগিয়ে চলল। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব।
গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।